নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। গরিবি হটাও স্লোগানে নয়, কাজে দেখিয়েছে বলে সংসদে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে সংসদে বক্তব্য রাখার সময়ে এই কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের ঘোষণার পর সংসদে ভাষণ, আর তাতেই বিরোধীদের আঘাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি। একসময় দেশ জুড়ে গরিবি হটাও স্লোগান শোনা গেলেও তার সরকারে 25 কোটি ভারতীয়কে দরিদ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার সংসদে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করা যেতে পারে, একদিন আগে মেক ইন ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে সরকারকে নিশানা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল गांधी। 10 वर्ष में देश की जनता ने हमें सेवा करने का मौका दिया। 25 करोड़ देशवासी गरीबी को परास्त करके गरीबी से बाहर निकले। आदरणीय सभापति जी, 5 दशक तक गरीबी हटाओ के नारे सुने हो और अब 25 करोड़ गरीब गरीबी को परास्त करके बाहर निकले, ऐसे ही नहीं। योजनाबद्ध तरीके से, समर्पित भाव से, अपनेपन की पूरी संवेदनशीलता के साथ जब गरीबों के लिए जीवन खपाते हैं ना, तब ये होता है। आदरणीय सभा বক্তব্য রাখতে গিয়ে দিল্লি বিধানসভা ভোটের প্রাক সন্ধ্যায় আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে আধুনিক শাওয়ারকে নয়, বিজেপি সরকার প্রত্যেক ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়াকে গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসময় তাঁর স্বচ্ছতা অভিযানকে কটাক্ষ করা হতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उनको मिस्टर क्लीन करने कहने की एक फैशन हो गई थी। उस प्रधानमंत्री जी को मिस्टर क्लीन कहने की फैशन हो गई थी। उन्होंने एक समस्या को पहचाना था और उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। अब उस समय तो पंचायत से लेकर पार्लियामेंट तक एक ही पार्टी का राज था। पंचायत से पार्लियामेंट तक एक ही पार्टी का राज था और उस समय उन्होंने सार्वजनिक रूप से कहा था कि 1 रुपया निकलता है 15 पैसा पहुंचता है। बहुत गजब की हाथ सफाई थी। पंद्रह पैसा किसके पास जाता था, ये देश का सामान्य मानवी भी आसानी से समझ सकता है। বিভিন্ন সরকারি প্রকল্পে 10 কোটি ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করে বাদ দিয়ে প্রকৃত প্রয়োজনে তাদের অ্যাকাউন্টে মোট 40 লক্ষ কোটি টাকা জমা দিয়ে তার সরকার নজির গড়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজীব গান্ধীকেও নিশানা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, একসময় প্রধানমন্ত্রীকে মিস্টার ক্লিন বলার চল থাকলেও ওই প্রধানমন্ত্রীর সময়কালে দিল্লি থেকে 1 টাকা পাঠানো হলে মানুষের কাছে পৌঁছতো মাত্র 15 পয়সা। মানুষের টাকায় শীষ মহল গড়ার পক্ষপাতী নন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে এমন মন্তব্য বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে শীষ মহল বিতর্ক মাথাচাড়া দিয়েছে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর বাসভবন সাজানোর অভিযোগ উঠেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে নাকি 27 বছর পর দিল্লি দখল করবে বিজেপি? ভোটের টাগ অফ ওয়ারকে
কে হাসবে শেষ হাসি তা চূড়ান্ত হয়ে যাবে মঙ্গলবারের ভোটে। দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে মঙ্গলবার। 70 আসন বিশিষ্ট বিধানসভার ভোট হবে একদিনেই। টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে নাকি 27 বছর পর দিল্লি দখল করবে বিজেপি তা চূড়ান্ত হয়ে যাবে বুধবারই। এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি। দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। তার সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিংও। তবে এখন জামিনে মুক্ত প্রত্যেকেই। ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট অস্তিত্ব রক্ষার লড়াই শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে। গত দুটি বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে 4.25%। সেখান থেকে গা ঝাড়া দিয়ে ওঠে নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে কংগ্রেস। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। এতে চওড়া হয়েছে বিজেপির হাসি। কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে বলে বিশ্বাস করছে বিজেপি। কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা আক্ষরিক অর্থেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাবে বিজেপিকে। শুধু পরাজয় নয়, সেটা হবে বিজেপির পরাজয়ের হ্যাটট্রিক। 2015 ও 2020 সালের পর 2025 সালেও দিল্লি অধরা থেকে যাবে বিজেপির কাছে। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদী। অবশ্য জয়ের আশা ছাড়েনি আম আদমি পার্টিও। লড়াই এবার খোরদার। আসন সংখ্যা কমলেও তাঁরাই জিতবেন বলেও দাবি আম আদমি পার্টির। 55টির মতো আসন এবার তারা জিতবেন। তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা 60-এ পৌঁছে যেতে পারে বলে দাবি করেছে আম আদমি পার্টি। 2012 সালে আম আদমি পার্টির জন্ম। 2013 সালের ভোটে তারা 28টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু 49 দিনের মাথায় পদত্যাগ করেন কেজরিওয়াল। 1 বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর 2015 সালের ভোটে 70-এর মধ্যে 66টি আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 5 বছর পর 2015 সালে আপ জেতে 62টি আসন। বাকি 8টি আসনে জয়ী হয় বিজেপি। কেজরিওয়াল দিল্লিবাসীর মন জয় করেছিলেন মাসে 200 ইউনিট বিদ্যুৎ এবং 20,000 লিটার জল বিনামূল্যে দেওয়ার মধ্য দিয়ে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা দিতে পারায় মহল্লা ক্লিনিক খুলেছিল আম আদমি পার্টি। পরবর্তীকালে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে দিয়েছে আপ। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের জন্য সরকারি স্কুলগুলোর হাল ফেরানোর পাশাপাশি মহিলাদের ব্যাংক খাতায় প্রতি মাসে 1,000 টাকা করে পাঠানোর বন্দোবস্ত করেছে আম আদমি পার্টি। আপের এই সব প্রকল্পের বিরুদ্ধে একসময় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দান খয়রাত নীতির তীব্র বিরোধিতা করেছিল বিজেপিও। কিন্তু জেতার মরিয়া প্রচেষ্টায় এবার ঢালাও দান খয়রাতের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপিও। পিছিয়ে নেই কংগ্রেসও। 3 দলের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় দিল্লিবাসী কাকে ছেড়ে কাকে পছন্দ করবে সেটাই হয়ে দাঁড়িয়েছে এবারের ভোটের মূল বিষয়। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এখন চোখ রাখছি রাজ্যের খবরে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সমবায়। আর্থিকভাবে শক্তিশালী করতে হবে লাম্প প্যাক্সকে। মঙ্গলবার সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায় সমিতির মধ্য দিয়েই বিশ্বের 3য় অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠতে পারে ভারত। রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামে এই সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায়, আমাদের আজকে 5ম স্থানে, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমাদের 5ম স্থানে, 11 থেকে 5ম স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজির শাসনকালে সেটা সম্ভব হয়েছে। এখন 3য় স্থানের জন্য আমরা চিন্তা করছি অর্থনৈতিকভাবে, এবং এই সমবায় সেক্টর যদি উন্নতি হয় তবে কিন্তু আমরা এই 3য় স্থানে আগামী দিনে আমরা আমি নিশ্চিত সেটা হবেই, এবং আমরা সেই দিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটা মুখে বললে হবে না, আমাদের কাজেও সেটা কিন্তু দেখাতে হবে।
রাজ্য সমবায় সমিতিগুলোর পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সাথে জড়িতদের আর্থ সামাজিক মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল কম্পিউটারাইজেশন মাধ্যমে প্যাক্সগুলির শক্তিশালীকরণ, প্যাক্সগুলিকে বহুমুখীকরণের জন্য মডেল বিধি তৈরি করা, প্যাক্সের মাধ্যমেই পরিষেবা আরও সুচারুভাবে প্রদানের জন্য সিএসসি চালু করা, এফপিও গঠন করা, এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ এবং নতুন পেট্রোল ও ডিজেল পাম্পের ডিলারশিপের জন্য ল্যাম্পস প্যাক্সকে অনুমতি প্রদান ও প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে উন্নতিকরণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা। আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করত। এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য মডেল বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরো বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়, তেমনি সামাজিক মেলবন্ধন ও আত্মিক সম্পর্ককেও সুদৃঢ় করে সমবায় ব্যবস্থা। বর্তমানে রাজ্যে প্রায় 4,305টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় 9 লক্ষেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিভিন্ন সমবায় সমিতির কর্মকাণ্ডের সঙ্গে। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়া রাজ্য সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মেলনের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। থাকার জন্য নেই উপযুক্ত বসতঘর ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। বহু কষ্টে স্ত্রী সন্তান নিয়ে দিন কাটছে ঊনকোটি জেলার মাঝমারা রামগনা পাড়ার বাসিন্দা দিনমজুর জিতেন্দ্র দাসের। তাই সরকারি ঘর ও পরিশ্রুত পানীয় জলের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার অধীন পেচারথল ব্লকের রামগনা নারায়ণপুর এলাকায় দীর্ঘ বছর ধরে একটি নড়বড়ে ও জরাজীর্ণ ঘরে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করছেন দিনমজুর জিতেন্দ্র দাস। আধক বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও কোনো ধরনের সরকারি সাহায্য মিলছে না এই অসহায় পরিবারটির ভাগ্যে। এমনকি জল জীবন মিশন প্রকল্পের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার নিদান থাকলেও জিতেন্দ্র বাবুর ভাগ্যে জোটেনি সরকারি পানীয় জলের সুবিধা। পরিবারটির দুরবস্থার বিষয়টি স্থানীয় নেতৃত্বদের গোচরে থাকলেও সরকারি প্রকল্পের ঘর কিংবা কোনো সরকারি প্রকল্পের সাহায্য আজ পর্যন্ত জোটেনি অসহায় পরিবারটির। তাই সরকারি প্রকল্পের ঘর ও জল জীবন মিশন প্রকল্পের পরিশ্রুত পানীয় জলের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন দিনমজুর জিতেন্দ্র দাস। বিষয় বৈচিত্র্যে অতুলনীয় মানবিক সম্পর্কের টানাপোড়েন। বর্তমান সমস্যার প্রেক্ষাপট উপস্থাপন করতে শ্রুতি নাটকের জুড়ি মেলা ভার। শ্রুতি নাটকের বা সার্বিক এবং সফলভাবে রাজ্যে প্রথমবারের মতো মঞ্চস্থ করল সুর পঞ্চম বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঞ্চস্থ করা হয় পূর্ণেন্দু পাত্রী রচিত কথোপকথন অবলম্বনে শ্রুতি নাটক কথা মোহনা। শ্রুতি নাটকের উপস্থাপনায় ছিলেন রাজ্য সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা ধর। শ্রুতি নাটকে লিখিত সংলাপের মাধ্যমে ঘটনা চিত্রায়ন করে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন রাজ্যের এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাজ্যের সংস্কৃতি জগৎকে বৃহৎ আঙ্গিকে তুলে ধরার ক্ষেত্রে আগামী দিনে এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে বলে নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন রাজ্য সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এই যে শ্রুতি নাটকটা করা, এটা আসলে সমাজকে কি বার্তা দেওয়ার জন্য? দেখুন, শ্রুতি নাটকের একটা বিষয় হচ্ছে শ্রুতি নাটক বহু জায়গায় হয়, এটা একটু ডিফারেন্ট। মানে শ্রুতি নাটক নর্মালি যেটা হয় এই ধরনের স্টেজ ক্রাফট, শ্যাডো কোরিওগ্রাফি এবং তার সঙ্গে এই যে
কথোপকথন চার অবলম্বনে যে কথা মোহানা, তার মানে এই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু যেখানে প্রথম দিকে যে 3টে প্রোগ্রাম ছিল আমাদের, ঠুমরি, তারপর হচ্ছে অভিনয়, মানে নৃত্য অভিনয়, এবং তারপর গজল, এই 3টেকে যদি আপনারা সাজিয়ে নেন পরপর, দেখবেন যে কথোপকথনে যা বলা হবে সেই কথাগুলি সেই ঠুমরিতে, সেই অভিনয়ে কিংবা সেই গজলের মধ্যে কিন্তু সেই বিষয়টারই আবহটা তৈরি হয়েছে, যে এরপর কথাবার্তাটা শুরু হবে, সেই কথাবার্তাগুলি কি রকম ধাঁচে আছে ওইখানে আছে। তো এটা একটা নতুন, বলতে পারেন এটা একটা এক্সপেরিমেন্ট, কিংবা এটা একটা নতুন ধরনের, ত্রিপুরা রাজ্যে একটা নতুনভাবে শ্রুতি নাটক হতে পারে, এইটা একটা প্রয়াস আমরা নিয়েছি। কারণ স্ক্রিপ্ট তো পূর্ণেন্দু পুত্রের স্ক্রিপ্ট, এটা সর্বজনগ্রাহ্য স্ক্রিপ্ট, সবাই জানেন, খুব ভালো স্ক্রিপ্ট। তো এটা নতুনভাবে করেছি আমরা সুরপঞ্চম। আজকের অনুষ্ঠান, আমি কি বলবো, আমাকে যারা চান্স দেয় বা করতে বলে তাদের কথাই বলতে হয়, যে আমি অনেক সময় বলি যে এখন থাক, অনেক হয়েছে, এখন সেই আগের মতো করতে পারবো কিনা, কিন্তু ওদের এত বেশি উৎসাহ দিয়ে রাখে আমাকে যে না না তোমাকেই করতে হবে, তখন আর ওদেরকে ফেরাতে পারি না। এই প্রজন্মের যারা রয়েছে, বাস নেমে পড়ি যুদ্ধে, সেই রিহার্সাল, তারপর কারেকশন করা, এভাবেই। আর যদি করার পরে ভালো লাগে তখন মনে হয় না পরিশ্রমটা সার্থক হয়েছে। আগরতলা আড়ালিয়ার গুরুদাসপাড়া এলাকার মিঠু দেবনাথের 11 বছরের ছেলে আদিত্য দেবনাথের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় মঙ্গলবার। তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। রবিবার দুপুর আনুমানিক 12টায় বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আদিত্য। পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মৃত আদিত্য দেবনাথের মা। বইরা একবারে জিভে কামড় দিয়ে রাখছে, নাই মধ্যে রক্ত জীবিত নিয়ে সেটা আমি জিঞ্জি ভর্তি করাইছি, পরে রক্ত জামা জমা বইরা গেছে গায়ের সারা শরীরে আমার। মারা গেছে রবিবারে দুপুর 12টা, না আজকে মারা গেছে, আর রবিবারে সাবরুমের ভারত বাংলা মৈত্রী সেতু এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করল ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল মঙ্গলবার। মৈত্রী সেতু পরিদর্শনের পাশাপাশি মহকুমার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বসহায়ক গোষ্ঠী কার্যালয় পরিদর্শন করে এডিসির 16 সদস্যের প্রতিনিধি দলটি সরকারি কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মূল্যায়ন করার বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করাই ছিল এই প্রতিনিধি দলের সাবরুম সফরের মূল উদ্দেশ্য। মহকুমার অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী এবং স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের সাথে তাদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জগুলো বুঝতে এবং উন্নতির প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করতে মতবিনিময় করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল। এরই ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবে অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে।
দফায় দফায় স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ আধিকারিকদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানালেও কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নিরুপায় হয়ে মঙ্গলবার কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 2 ও 3 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 500 লোকের বসবাস। কুপচার ও রাজদরপুর এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। নেই কোনো স্থায়ী পানীয় জলের ব্যবস্থা। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিগত 1 বছর পূর্বে জল জীবন মিশনের মাধ্যমে এলাকার প্রতিটি বাড়িতে জলের পাইপ সহ পাকা সাপ্লাই পয়েন্ট বসানো হলেও সেগুলো দিয়ে জল আসে না বলে অভিযোগ এলাকাবাসীর। দফায় দফায় পানীয় জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিছুদিন পূর্ত দপ্তর থেকে এলাকায় গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও বিগত 3 মাস যাবৎ এই জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এলাকাবাসীরা। যতক্ষণ পর্যন্ত স্থানীয় এসডিএম ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে পানীয় জলের স্থায়ী সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অবরোধকারীরা। কি সমস্যা? আমরা এখানে জল নাই 3 মাস থেকে, আমরা জল পাই না। সাপ্লাই অলরেডি আছে, আমরা কোনো জল পাইতেছি না। আমরা কল করলে এটা নষ্ট এখন পর্যন্ত এইচএম সাহেব এটা দেখতে দেন না। আমরা এখানে জলের খুব সমস্যা, এটা টিপ কলও নাই। এটা কোন জায়গা? এটা কুবজার বাঙ্গা। কোন গ্রাম পঞ্চায়েত? লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আপনারা এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বা সেক্রেটারি জিজ্ঞেস সবরে আমরা জানাইছি, তারা কি কইছে? তারা খালি দেয়ার দিচ্ছি করতেছে ডেইলি। আমরা এই সাইডে কোনো জল পাইতাছি না, আমরা খুব জলের লাই কাইছি এখানে আমরা। কেন্দ্রের বিজেপি জোট সরকারের বাজেট কর্পোরেট মুখী এবং প্রতারণার বাজেট বলে আখ্যা দিয়ে এই বাজেটের বিরুদ্ধে শহরে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই। মঙ্গলবার মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে প্যারাডাইস চৌমুহনীতে মিলিত হয় এক সভায়। গতানুগতিক বিজেপি সরকার দেশবাসীর সাথে বাজেটের মাধ্যমে চমকের রাজনীতি করেছে। 2025 সালে কেন্দ্রীয় বাজেট প্রতারণার বাজেট পেশ করেছে। এই বাজেটে ত্রিপুরার জন্য একটি উন্নয়নমূলক কাজ নেই বলে এদিন উল্লেখ করেন সিপিআইএম নেতৃত্ব। বাজেটে উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরাকে বঞ্চিত করা হয়েছে। এক কথায় গ্রামীণ এবং শহরের জনগণের দুর্দশা ডেকে আনবে এই কেন্দ্রীয় বাজেট বলেও অভিযোগ করেন তারা। করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই। উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত। যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে বড়াই করত, এ রাজ্যে এইমস হবে, এ রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে, কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ নেই। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে মঙ্গলবার ইন্টার এসটি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে। জনজাতি দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যের জনজাতি অংশের মানুষকে ক্রীড়া জগতের প্রতি আকর্ষিত করার জন্য আগামী 5 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ফুটবল প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করবে এবং 8টি ছেলেদের ও 8টি মেয়েদের দল থাকবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 1 লক্ষ টাকা দলগতভাবে পুরস্কার দেওয়া হবে। প্রথম রানার্স আপ পাবে 75,000 টাকা, দ্বিতীয় রানার্স আপ 50,000 টাকা এবং যে দল স্বচ্ছ ও সুন্দরভাবে খেলবে সেই দলকে ট্রফি সহ 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। এছাড়া সেরা খেলোয়াড়, শীর্ষ স্কোর প্রাপক ও সেরা গোলকিপারকে ট্রফি ও 10,000 টাকা করে পুরস্কার হিসেবে দেওয়া হবে এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি সহ 1,000 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা চাই যে এই ছেলেমেয়েরাই ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে। তার জন্যই আমরা চাই যে খেলার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা নেশামুক্ত ত্রিপুরা করতে চাই। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।